নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ২০২৬ সালে কিন্তু বেশ কিছু ডিফেন্স প্রকিউরমেন্ট যেরকম হচ্ছে, তার সাথে সাথে দীর্ঘদিনের বহু জটিল যেসব যে চুক্তিগুলো হওয়ার কথা ছিল বা ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো হয়তো আস্তে আস্তে ক্লিয়ার হতে চলেছে। এবং যেটা সর্বশেষ খবর উঠে আসছে সেটি হচ্ছে আর কিছু দিনের মধ্যেই ভারতের পঞ্চম প্রজন্মের যে যুদ্ধের প্লেনের ইঞ্জিন, সেই ইঞ্জিনের চুক্তি হতে চলেছে ফ্রান্সের সাথে। এবং কার্যত এই ইঞ্জিনটি বিশ্বের যারা ইঞ্জিন মেকার তাদের কাছে বেশ খানিকটা তাদের অবাক করেছে। তার কারণ ভারত এবং ফ্রান্সের মধ্যে যে বহু প্রতীক্ষিত যুদ্ধের প্লেনের ইঞ্জিন, যে ইঞ্জিন নিয়ে কথাবার্তা প্রায় শেষ হয়ে গেছে, এবং কি আছে সেই ইঞ্জিনে, কেন এই ইঞ্জিনকে বেশ কিছুটা আলাদা হিসাবে ধরা হচ্ছে, এবং বিশ্বের বহু দেশের এই ইঞ্জিনের প্রতি নজর রয়েছে। তো এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন ভারতের যে পঞ্চম প্রজন্মের যে আমকা, এটি নিয়ে কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে আমরা আলোচনা করছি, এবং কার্যত এর নিটফল জিরো ছিল। এতদিনে ইঞ্জিন নিয়ে আমরা বহু কথা বললেও ইঞ্জিনের চুক্তি সংক্রান্ত বিষয় কিন্তু কোনো না কোনোভাবে এই জিনিসটিকে ডিলে হচ্ছিল। প্রাথমিকভাবে দুটি দেশই প্রথমে এই ভারতকে যে টেকনোলজি ট্রান্সফার করবে সেই নিয়ে আলোচনা হচ্ছিল ব্রিটিশ রোলস রয়েসের সাথে, এবং অবশ্যই ফ্রান্সের স্যাফরানের সাথে। এবং মাঝখানে কিছুটা হলো যে আমেরিকার জি কোম্পানি তারাও কিন্তু জল মাপতে ঢুকেছিল, কিন্তু কার্যত জি কে প্রথমেই এই বিষয়ে বারণ করে দেওয়া হয়েছে। তার কারণ জি আমাদের যে ক্রাইটেরিয়া তাতে একেবারেই জির ক্ষেত্রে সেটা ফুলফিল হচ্ছিল না। তো এখন আসি যে এই ইঞ্জিনগুলোতে কি আছে ভারতের এই পঞ্চম প্রজন্মের ইঞ্জিনে, যেটা কিনা ব্রিটিশ রোলস রয়েস এবং ফ্রান্সে আমেরিকার জি কোম্পানি এখান থেকে বহু বহু ক্ষেত্রেই দূরে চলে গেল। যদি আপনারা দেখেন যে বিশ্বে দুটি দেশ এবং তার তিনখানা কোম্পানি, একটি হচ্ছে আমেরিকা এবং অপরটি হচ্ছে ব্রিটিশ। আমেরিকার দুটি কোম্পানি আছে, একটি হচ্ছে জি অর্থাৎ জেনারেল ইলেকট্রিক্স, আপনারা প্রত্যেকেই জানেন, আর অপরদিকে একটি কোম্পানি আছে সেটি হচ্ছে প্র্যাট অ্যান্ড হুইটনি। আর ব্রিটিশের ক্ষেত্রে সেটি হচ্ছে রোলস রয়েস, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এখন বিশ্বে যে ইঞ্জিন মেকার, শুধু যে যুদ্ধের প্লেনের ইঞ্জিন এরা তৈরি করে তা না, এই যত কমার্শিয়াল প্লেন দেখছেন তারও ইঞ্জিন মোটামুটি মোটের উপরে এই কোনো যে প্লেনগুলো আপনারা আকাশে দেখছেন, হয় সেখানে জির ইঞ্জিন বসানো আছে, না হলে সেখানে রোলস রয়েসের ইঞ্জিন বসানো আছে। ফলে স্বাভাবিকভাবেই আপনারা বুঝতেই পারছেন যে এদের টেকনোলজিক্যাল দিক থেকে এরা কতটা উন্নত। আচ্ছা, এই যে ফ্রান্সের স্যাফরানকে ভারত কেন বেছে নিল? এত উন্নত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের এই দুটি ইঞ্জিন মেকার, তাদেরকে কার্যত বাইপাস করে ভারত কেন ফ্রান্সের স্যাফরানকে বেছে নিল? এখানে অনেকগুলো কারণ আছে। মূলত ভারত এবং ফ্রান্সের কিন্তু একই অবস্থা। এবার আপনারা বলবেন যে ফ্রান্সের তো টেকনোলজি অনেক এগিয়ে। দেখুন, ফ্রান্সের ক্ষেত্রে বা ইউরোপিয়ান সার্কিটে এই মুহূর্তে যেটা সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে, যে তাদের কাছে কিন্তু মূলত তারা আর&ডি সেক্টরে আর কোনো বড় সড়ো বিনিয়োগ কিন্তু করছে না। সেক্ষেত্রে চায়না ইউরোপিয়ান কান্ট্রি থেকে অনেকটা এগিয়ে রয়েছে আর&ডি সেক্টরে। এখন ফ্রান্সের পঞ্চম প্রজন্মের যুদ্ধের প্লেনের ইঞ্জিন তৈরি করার জন্য তারাও একটা বড় সড়ো পার্টনার খুঁজতে চাইছিল, যেটা তারা ভারতের ক্ষেত্রে পেয়ে গেছে। এখন ভারতের ক্ষেত্রে সুবিধাটা কি আছে? এই যে আমরা কাবেরী ইঞ্জিনের ক্ষেত্রে, আপনারা জানেন যে কাবেরী ইঞ্জিনের দীর্ঘ প্রায় 40 থেকে 50 বছর কাবেরী ইঞ্জিনের পেছনে আমরা ব্যয় করেছি। হয়তো এই মুহূর্তে কাবেরী ইঞ্জিন এখনকার যুদ্ধের জাহাজে আকাশে ওড়ার জন্য সক্ষম না হলেও দীর্ঘ 40 বছরে ভারতের ডিআরডিও এবং জিটিআরই কাবেরী ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে যে এলিমেন্টগুলো তাদের অ্যাচিভ করার কথা ছিল, সেইগুলো কিন্তু বর্তমানে তারা অ্যাচিভ করে ফেলেছে। এখন তাহলে যদি অ্যাচিভই করে থাকে, তাহলে নিজেরা কেন তৈরি করছে না? এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গায় কিন্তু ভারতকে আরেকটু সময় তাদের লাগবে, কিন্তু ভারত সরকার আর এ বিষয়ে দোনমনো করতে চাইছে না, আর দেরি করতে চাইছে না। সেহেতু তারা শীঘ্রই একটি তুলনামূলকভাবে অভিজ্ঞতা সম্পন্ন একটি ইঞ্জিন মেকার কোম্পানির সাথে তারা হাত মিলাতে চাইছে। এখন ভারতের যে এই পঞ্চম প্রজন্মের ইঞ্জিন, সেটাতে সারা বিশ্বের এইখানে নজর রয়েছে কেন? মূলত এই ইঞ্জিনটি ফ্রান্সের যে স্যাফরানের তৈরি M88, যেটা রাফেলের ইঞ্জিন, অনেকটা তার তার যদি আপনি সেই হিসাবে তার ওজন দেখেন এবং তার আয়তন দেখেন, সেই হিসাবেই ভারতের পঞ্চম প্রজন্মের ইঞ্জিন তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইঞ্জিনের ভারতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ, তার কারণ হচ্ছে
ফ্রান্সের যে ওয়েদার আর ভারতের ওয়েদারের মধ্যে কিন্তু বেশ খানিকটা ফারাক রয়েছে। তার কারণ আমাদের যুদ্ধের প্লেনকে কিন্তু বিভিন্ন অল্টিটিউডে যেতে হয়। আপনারা জানেন যে এখন লাদাখ থেকে শুরু করে যদি আপনি কন্যাকুমারীকে আসেন, তো এই যে হাই অল্টিটিউড অঞ্চলে বা রাজস্থানের গরমে ইঞ্জিনের যে প্রকৃত ইঞ্জিনের থেকে যে পরিমাণ থ্রাস্ট আপনারা চাইছেন সেটা কিন্তু পাওয়া যায় না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ভ্যারি করে। তো ভারতের এই ইঞ্জিনটি হতে চলেছে 140 কিলো নিউটনের। আবার বলছি 140 কিলো নিউটনের ইঞ্জিন হতে চলেছে, যেখানে কিনা ফ্রান্সের 120 কিলো নিউটনের মধ্যে ফ্রান্স সেটাকে কমপ্লিট করে দিতে চাইছে। এবার এই ইঞ্জিনটি আগামী 5 থেকে 7 বছরের মধ্যে ভারতীয় বায়ুসেনার যে ইনভেন্টারি যে শুধু যে আমকার ক্ষেত্রে ইঞ্জিন তৈরি করা হচ্ছে তা কিন্তু না, এক্ষেত্রে তেজাস মার্ক টুতেও কিন্তু এই একই ইঞ্জিন ব্যবহার করা হবে ভবিষ্যতে। এবং নৌবাহিনীর জন্য যে টুইন ইঞ্জিন ডেকবেস ফাইটার অর্থাৎ টেডবিএফ এর ক্ষেত্রে সেম এক ইঞ্জিন ব্যবহার করা হবে। এছাড়া এই ইঞ্জিনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে ভারতের ডিআরডিও তৈরি বা জিটিআরই তৈরি কিন্তু যে এলিমেন্টসগুলো রয়েছে, যে পার্টসগুলো রয়েছে, সেগুলো কিন্তু এইখানে ইনক্লুড করা থাকবে। ফ্রান্সের যে জায়গা শুধুমাত্র হট কোর সেকশন সেটা ফ্রান্সে থাকবে। এখন এই হট কোর সেকশনটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ফ্রান্স সেরামিক কোটিং দেওয়া যে ব্লেড সেগুলো কিন্তু তৈরি করে ফেলেছে। এতে যেটা সুবিধা হচ্ছে, এতে একদিকে ইঞ্জিন খুব হালকা হচ্ছে, অপরদিকে এই ইঞ্জিনগুলোর কিন্তু প্রচুর পরিমাণে ফুয়েল যে খাবার যে ক্ষমতা সেটা অনেকটাই কমে যাচ্ছে। এবং একটি যুদ্ধের প্লেনের ক্ষেত্রে এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আপনারা জানেন যে 5th জেনারেশন ইঞ্জিনের ক্ষেত্রে যে পেছন থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে ইঞ্জিনের যদি কোনো কারণে ইঞ্জিন থেকে যদি কোনো ধোঁয়া বেরোয় বা ইঞ্জিন থেকে যদি কোনো হলকা বেরোয় বা আপনারা জানেন সেটি কিন্তু রেডারে সেটি ধরা পড়ে যাবে। ফলত সুপার ক্রুজ করার মতন ক্ষমতা থাকতে হবে। এখানে একটি 4th জেনারেশন একটি 5th জেনারেশন যুদ্ধের প্লেনের ইঞ্জিনের কিন্তু বাস্তবে একটা বড় ফারাক দেখা যাচ্ছে। এইবার এই ইঞ্জিনটার যদি একবার ভারত তৈরি করে ফেলে বা ভারতের সাথে ফ্রান্সের তৈরি করে ফেলে, ভারতে যে দিকটা সব থেকে কমা দিক ছিল সেই দিকে ভারত কিন্তু এবার উত্তরোত্তরভাবে বৃদ্ধি পাবে। তার কারণ যুদ্ধের প্লেনের ইঞ্জিন যদি একবার তৈরি হয়ে যায়, পরবর্তী ক্ষেত্রে আগামী দিনে ভারতকে আর পেছন ফিরে তাকাতে হবে না। তার কারণ আমি প্রথম দিন থেকেই বলছি যে এই একটি ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনা বা ভারত সরকার বা ভারতের যে ডিফেন্স প্রকিউরমেন্ট বলুন, একটি জায়গায় কিন্তু বারবার করে ল্যাক করছিল। বিভিন্ন রকম ফরেন ডাইরেক্ট বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট হয়তো জিটিআরির করা হয়েছিল, কিন্তু ভারতের নিরিখে যে ইনভেস্টমেন্ট জিটিআরি করেছে সেই ইনভেস্টমেন্ট কিন্তু সাফিসিয়েন্ট ছিল না জিটিআরির ওপরে ভারত সরকারের। তো মোটের উপর যদি দেখা যায় যে এটা একটা বিশাল পদক্ষেপ হতে চলেছে এবং আগামী দিনে ভারতের ক্ষেত্রে যে জায়গায় কমা ছিল সেই জায়গা কিন্তু এবার আমরা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। এবং আমেরিকা কিন্তু এই ক্ষেত্রে জল মাপছিল, আমেরিকা দেখছিল যে ভারত ফ্রান্সের সাথে কি চুক্তি করে। তার কারণ এই একটি ইঞ্জিন কিন্তু ভারতের পুরো সিনারিও বদলে দেবে। শুধু তাই নয়, ভারতের যে কাবেরী ইঞ্জিন রয়েছে সেই কাবেরী ইঞ্জিনের যে কাবেরী 1 যে ইঞ্জিনটি, যেটা কিনা এলসিএ মার্ক 1 এতে আকাশে উঠছে, সেটিরও কিন্তু ডেরিভেটিভ ইঞ্জিন ভারত তৈরি করে ফেলবে, যেটা কিন্তু আর বেশি দিন সময় লাগবে না। তার কারণ ডিআরডিও থেকে এবং জিটিআরই থেকে কিছু খবর পাওয়া যাচ্ছে, তাতে তারা অধীর আগ্রহে বসে আছে যে এই ইঞ্জিনটা কবে চুক্তি হতে চলেছে। তার কারণ যে ধরনের যে ইনফ্রাস্ট্রাকচার করা রয়েছে তাতে খুব বেশি হলে 5 থেকে 7 বছর আর সময় লাগবে। এই 5 থেকে 7 বছর পরে ভারতকে আর পেছনের দিকে তাকাতে হবে না। তো এটি একটা ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে ভারতের ডিফেন্সের ক্ষেত্রে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।